আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। 23 মার্চ 4 দফা দাবিতে সিআইটিউর বিধানসভা অভিযান। চৈত্রের গাজনে জেগে উঠছে প্রাচীন লোক ঐতিহ্য। সোনাবড়ায় যুবকদের উদ্যোগে ফিরছে হারানো সংস্কৃতি। ঈদের প্রাক্কালে কমলপুরে উত্তেজনা। ইমামকে ঘরে আটকে রাখার অভিযোগে 7 জনের বিরুদ্ধে মামলা। ভাতার অপেক্ষায় অসহায় পরিবার, ফাইলে চাপা পড়ে নাবালিকার আবেদন। সাবরুমের পিক ফার্মে এক্সপোজার ভিজিট, অনুপ্রাণিত লাল জুরির দল। সরকারি নথির নামে প্রতারণা, তেলিয়ামুড়ায় সক্রিয় দালাল চক্র। এখন সংবাদ বিস্তারিত। আগামী 23 মার্চ 4 দফা দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিআইটিইউ। এই উপলক্ষে রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্ব জানায় 2018 সালে বিজেপি সরকার অস্থায়ী ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। সিআইটিইউর দাবি, বামফ্রন্ট আমলে 10 বছর চাকরি পূর্ণ হলে নিয়মিতকরণের সুযোগ থাকলেও বর্তমান সরকার সেই নিয়ম বাতিল করেছে। ফলে বহু কর্মচারী অনিশ্চয়তায় ভুগছেন। পাশাপাশি 17% ডিএ বকেয়া, সপ্তম বেতন কমিশন কার্যকর করা এবং শূন্যপদ পূরণের দাবিও তুলে ধরা হয়। ঘোষণা অনুযায়ী 23 মার্চ সকাল 11:30টার মধ্যে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় জমায়েত হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র পেশ করা হবে। অভিযানে শিক্ষক ও কর্মচারী সংগঠনের নেতৃত্বও অংশ নেবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সুপ্রিম কোর্টের ডিভিশন কোর্ট সবটা শোনার পর বলেছে সরকার চেঞ্জ হতে পারে, কিন্তু যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নিয়মিত কাজ করেন, সমস্ত কাজ তাদেরকে দিয়ে করানো হয়। হাউ লং, কতদিন চলবে? একটা মানুষকে তো এটা অনেকটা তার শ্রমটাকে আদায় করে না হয়, তার প্রাপ্যটা দেওয়া হয় না। এটার ভিত্তিতে তখন সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টাকে বাতিল করে দিয়ে পরিষ্কার ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছেন যে এদেরকে রেগুলার করতে হবে 3 মাসের মধ্যে, আর ওই পিরিয়ডে তাদের যেই ডেটে রেগুলার করা কথা, সেই যেহেতু তারা রেগুলার হয়নি, ওই পিরিয়ড থেকে 30% বেতন তাদেরকে দিতে হবে নির্দেশ দিয়েছে। তা আমাদের বক্তব্য বললো যে এই যে নির্দেশটার পর এখন রাজ্যে 26,000 মতো আছে, এদের কি হবে? এটা তো সবাই অধিকাংশ 10 বর্ষ অতিক্রম করেছে। 10 বর্ষ যদি অতিক্রম করে বেতন পাচ্ছে 10,000-এর নিচে, কেউ 5,000, কেউ 4,000, কেউ 6,000, কেউ 7,000, 7,000, 8,000, এক এক জায়গায় এক এক রকম। তো তাদের কিন্তু নিয়মিত বেতন সবারই দেওয়া উচিত। সরকার খুব দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এর থেকে শিক্ষা নিয়ে যাতে তাদেরকে সকলে নিয়মিত করা হয়, এই দাবিটা বলেছেন এবং কিছুক্ষণ আগে ব্যক্ত করেছেন। এবং এই পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্টের রায়ের পর তার কিছু থাকে না, এটা সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হওয়া উচিত। ফেব্রুয়ারি 2026 এই সিদ্ধান্ত ফেব্রুয়ারি মাসে জানিয়েছে। দেখছি যে আমাদের ত্রিপুরা সরকার যদি ইচ্ছে করে তাহলে এই জায়গায় শ্রমকোডগুলো কার্যকর না করো, তারা শ্রমিকদের স্বার্থ, যদি সত্যিই তারা শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে চায়, তারা শ্রমকোড না করো, এখানে এই যে নতুন কোডগুলো পাস হয়েছে তার সংশোধনী আনে এগুলো করতে পারে। যেটা আমরা দেখছি আমাদের দেশের অন্যতম একটা রাজ্য কেরালা, সেখানকার সরকার, কেরালার সরকার তারা সিদ্ধান্ত নিয়েছে এই শ্রমকোড তারা কেরালায় কার্যকর করবে না, এবং কেরালা তার জন্যে তারা শ্রমকোডের মধ্যে সংশোধনী এনেছে, যার ফলে এই যে শ্রমিকদের সর্বনাশ করার জন্য যে ধারাগুলো আছে সেই ধারাগুলো বাতিল করে দিয়ে মালিকদের স্বার্থ রক্ষার জন্য কোনো ভূমিকা কেরালায় সেখানে থাকবে না। শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য কেরালা সরকার কাজ করবে। এবং তার পাশাপাশি আমরা এই দাবিটাও রাখছি, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে স্কিম ওয়ার্কার যারা আছেন, বিশেষ করে প্রকল্প কর্মীরা আছেন, প্রায় 40,000-এর এদিক সেদিক প্রকল্প কর্মী, আমাদের 40 থেকে 50,000 হয়ে যাবে প্রকল্প কর্মীরা আছেন। মিড ডে মিলে আছেন, অঙ্গনওয়াড়িতে আছেন, আশাতে আছেন, এছাড়াও বিভিন্ন প্রকল্প আছে আমাদের রাজ্যে। সেই জায়গাটার মধ্যে স্কিম ওয়ার্কার যারা, তারা সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা ছাঁটাই হয়েছেন 2018 সালে বামফ্রন্ট সরকার চলে যাবার পর, যখন বিজেপি সরকার আসে। এই যে ছাঁটাইকৃত শ্রমিকরা আছেন
তাদের জীবন যন্ত্রণায় সেখানে অনেকেই মৃত্যুর দিকে ঢলে পড়ছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই যে যাদেরকে বিনা কারণে বিনা দোষে সম্পূর্ণ অনৈতিকভাবে অন্যায্যভাবে যাদের ছাঁটাই করা হয়েছে তাদের পুনরায় নিয়োগের দাবি আমরা করছি। তাহলে চৈত্রের দাবদাহে যখন প্রকৃতি ক্লান্ত, ঠিক তখনই গ্রাম বাংলার বুকে প্রাণ ফিরে পায় এক প্রাচীন লোক উৎসব হরগৌরীর গাজন। বিশ্বাস, ভক্তি আর লোক সংস্কৃতির মেলবন্ধনে গড়ে ওঠা এই উৎসব আজও সমানভাবে মানুষের আবেগকে নাড়া দেয়। বাংলা বছরের শেষ মাস চৈত্রের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে চৈত্র সংক্রান্তি পর্যন্ত চলে গাজন উৎসব। এর চূড়ান্ত পর্ব হয় গাজন ও চড়ক পূজার মধ্য দিয়ে, যেখানে শিব ও গৌরীর বিবাহ লৌকিক বিশ্বাসে উদযাপিত হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত নীল ষষ্ঠীকে শিব গৌরীর বিয়ের দিন হিসাবে ধরা হয়। মূলত কৃষিজীবী মানুষের মধ্যে এই উৎসবের প্রচলন, যেখানে প্রখর গরমে ফসল রক্ষা ও মাটির উর্বরতা কামনায় দেবাদিদেব শিবের আরাধনা করা হয়। যদিও গাজনের সূচনাকাল নির্দিষ্টভাবে জানা যায় না, তবুও এটি বাঙালি হিন্দু সমাজের অন্যতম প্রাচীন লোক উৎসব হিসেবে বিবেচিত। বর্তমানে ত্রিপুরার বিভিন্ন গ্রামীণ এলাকায় আবারও জেগে উঠেছে এই প্রাচীন ঐতিহ্য। চৈত্র মাস পড়তেই হরগৌরীর সাজে সজ্জিত হয়ে যুবকেরা রাতভর বাড়ি বাড়ি ঘুরে গাজন নৃত্য পরিবেশন করছেন। এর মাধ্যমে সংগৃহীত দক্ষিণা দিয়েই সংক্রান্তির দিন হরগৌরীর পূজা ও ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়। সোনামুড়া মহকুমার রবীন্দ্রনগর শান্তিপল্লী এলাকার যুবকেরা গত 7 থেকে 8 বছর ধরে এই গাজন নৃত্য ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন। তাদের এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এবং স্থানীয়দের মধ্যে লোক সংস্কৃতির প্রতি নতুন করে আগ্রহ তৈরি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঈদের আগের রাতে অশান্তির ছায়া নেমে এলো ধলাই জেলার কমলপুরে। সাউথ মানিক ভান্ডার এলাকায় মার্কাজ মসজিদের ইমামকে ঘরে আটকে রাখার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ব্যক্তি ইমামকে ঘেরাও করে তার নিজ ঘরে আটকে রাখে। খবর পেয়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে ইমামকে উদ্ধার করেন। ঘটনার অভিযুক্ত 7 জনের বিরুদ্ধে কমলপুর থানায় মামলা দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার জেরে ঈদের নামাজ ব্যাহত হওয়ায় এলাকায় ক্ষোভ ছড়ায়। বর্তমানে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জীবনের কঠিন বাস্তব কখনো কখনো এমন নির্মম হয়ে ওঠে, যেখানে প্রতিদিনই টিকে থাকাটাই হয়ে দাঁড়ায় এক বড় লড়াই। ঠিক তেমনি এক অসহায় পরিবারের করুণ চিত্র সামনে এসেছে সদর মহকুমার কাঞ্চনমালা এলাকার 3 নং ওয়ার্ড থেকে। প্রায় 1 বছর আগে দুরারোগ্য ব্যাধিতে মারা যান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পরেশ বিশ্বাস। তার মৃত্যুর পর থেকে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় গোটা পরিবার। পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, অসুস্থ স্ত্রী মনিকা বিশ্বাস এবং 2 কন্যা সন্তান। আয়ের কোনো স্থায়ী উৎস না থাকায় সংসারের ভার প্রায় সম্পূর্ণটাই এসে পড়েছে অসুস্থ মনিকা বিশ্বাসের উপর। শারীরিক অসুস্থতা সত্ত্বেও অন্যের বাড়িতে কাজ করে কোনোভাবে দুবেলা খাবারের ব্যবস্থা করছেন তিনি। কিন্তু এই সামান্য উপার্জনে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে 2 মেয়ের পড়াশোনার খরচ জোগানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে কয়েক মাস আগে ছোট কন্যার পড়াশোনার স্বার্থে রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কাছে স্পন্সরশিপ ভাতার জন্য আবেদন করা হয়, কিন্তু অভিযোগ সে আবেদনটি এখনো পর্যন্ত কার্যকর হয়নি। অফিসের ফাইলের স্তূপে চাপা পড়ে রয়েছে, ফলে দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোনো আর্থিক সহায়তা পায়নি ওই নাবালিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সমস্যা কি হইতো না, নাহলে আমার একটা ভাতার দেওয়ান দিছিলাম কাগজ জমা। কবে দিছিলেন? ও 1 বছর হয়ে গেছে, আচ্ছা, পুরা মারা গেছে করে দিছি। ওইটা তখন কোনো বাতার হয়েছে না। অনেকে নাতি নিলে আবার আমি কি আর নিজে কাম করে করাইতাম, বউর শরীর পেলা না। অনেক সরকার তো ওইটা আমার দিল না নাতিনের। তো আপনি ছেড়ে কই? ছেলে মারা গেছে। ছেলে মারা না গেলে তো আর আমার কোনো ঠায়া দিন না, ছেলে চালাইলি। ছেলে মারা গেছে, 2 নাতিন আমি কেমনে লেখাপড়া করাবো? নিজে কাম করে খাওয়াইয়াম, না কি লেখাপড়া করাইয়াম। যখন জমা দিছিল তখন কি কইছিল? পয়সা তো হইব। নতুন কিছু শেখার আগ্রহ আর আত্মনির্ভরতার স্বপ্ন, এই দুইয়ের মিলনে গড়ে ওঠে সফলতার পথ। সেই লক্ষ্যই এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকলো
সাবরুমের বিজয়নগর এলাকা। শনিবার ভলেন্টারি হেলথ অর্গানাইজেশনের উদ্যোগে উত্তর ত্রিপুরার লালজুরি ব্লক থেকে 25 জনের এক প্রতিনিধি দল সাবরুমের বিজয়নগরে অবস্থিত মৃণালকান্তি দাসের পিক ফার্মে এক্সপোজার ভিজিটে অংশ নেয়। মূলত জনজাতি অংশের সুবিধাভোগীদের নিয়ে এই পরিচয়মূলক পরিদর্শনের আয়োজন করা হয়। পরিদর্শনে এসে আধুনিক পদ্ধতিতে গড়ে ওঠা পিক ফার্মের সার্বিক ব্যবস্থাপনা দেখে অত্যন্ত সন্তুষ্ট ও অনুপ্রাণিত হন অংশগ্রহণকারীরা। তাদের মতে এমন সুসংগঠিত এবং পরিচ্ছন্ন ফার্ম পরিচালনা দেখে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ মিলেছে। অংশগ্রহণকারী জয়া দেবী চাকমা জানান, এই ভিজিট তাদের কাছে অত্যন্ত শিক্ষণীয় ও উৎসাহ ব্যঞ্জক হয়েছে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভলেন্টারি হেলথ অর্গানাইজেশনের লিডার পরিতোষ পাল এবং ডক্টর সুবীর সূত্রধর। তারা জানান শূকর পালন কিভাবে শুরু করতে হয়, সঠিক পরিচর্যা, ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধের বিভিন্ন দিক হাতে কলমে দেখানো হয়েছে অংশগ্রহণকারীদের। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো অনেককে শূকর পালন সহ বিভিন্ন জীবিকা ভিত্তিক কাজে আগ্রহী করে তুলবে বলে মত সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। My name is Dr. Subir Sutradhar. আমি লালজুরির ভেটেরিনারি অফিসার। আজকে ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা অ্যান্ড নাবার্ডের যৌথ উদ্যোগে আজকে আমাদের সাবরুম বিজয়নগর ওনার মৃণালকান্তি দাসের পিক ফার্ম আমরা এসেছি। ওখানে ভিজিট করার পর আমাদের সাথে আরো 25 জন বিনিয়োগী সেখানে এসেছে। তারা যাতে ভালোভাবে পিক ফার্মিং করতে পারে আধুনিকতার সাথে, প্লাস তারা যাতে মনে করেন কিভাবে পিক ফার্ম উন্নতি করা যায়, ওই উন্নতির লক্ষ্যে আমরা কিভাবে একজন বেনিফিশিয়ারিকে ভালোভাবে ফার্মার হিসাবে পরিচিত করতে পারি, কিভাবে আমরা ফার্মিং উন্নতি করতে পারি, ওই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আজকে ট্রেনিং প্রোগ্রাম হয়েছে। তো আজকে ট্রেনিংটা খুব ভালো সফল হয়েছে, তার জন্য ধন্যবাদ। সাকমা, আমার বাড়ি হয়েছে কাঞ্চনপুর, নর্থ ত্রিপুরা। তো আজকে এখানে আমরা সাবরুম বিজয়নগরে এসেছি। এখানে এসেছি মূলত আমাদের যে এখানে আমরা যে এসেছি এটা হচ্ছে আমাদের বিএচইউ থেকে আর কি, ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। এখানে আমাদের অ্যাকচুয়ালি যেখানে আমরা এই সবগুলো যে এসেছি এটা হচ্ছে কি আমরা যেগুলা বেনিফিশিয়ারি হিসাবে আসছিল আর কি আমাদের ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনে। তো সবাই এখানে পিক ফার্মার। তো এক্সপোজার বিজিতে এখানে ফার্ম একটা আছে, এখানে সাবরুম বিজয়নগরে মিস্টার মৃণালকান্তি দাস, তো ওনার পিক ফার্মে আমরা আজকে ভিজিট করলাম। তো এবং এই ভিজিট করার আগে আমাদের ডক্টর সুধীর স্যারে আমাদের ভেটেরিনারি পশু হসপিটাল থেকে উনি অ্যাকচুয়ালি এর আগেও আমাদেরকে অনেক ট্রেনিং দিয়েছে আর আজকেও দিয়েছে। আজকে ট্রেনিংটা অনেক বেস্ট হয়েছে। তো আগে যেভাবে আমরা মানে আধুনিক যে বর্তমান যে যুগে যেভাবে মানে শূকর পালন ক্ষেত্রে যেভাবে যে পদ্ধতি আছে এসবগুলো আগে আমরা জানতাম না। তো আজকে যে ট্রেনিংটার মধ্যে অনেকগুলো আমরা জানা হয়ে গেছে। অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এবং নাবার্ডের যৌথ উদ্যোগে 3 দিনের একটি এক্সপোজার ভিজিট করা হয়েছে। তো এই এক্সপোজার ভিজিটটা আমরা লালজুরি ব্লক থেকে নর্থ ত্রিপুরা, ওখান থেকে আমরা সাবরুমে এসেছি ওরসি অ্যান্ড রিসি পিক সেন্টারে। ওটার প্রোপ্রাইটার হচ্ছে মৃণালকান্তি দাস, ওনার এখানে আমরা আজকে ভিজিটে এসেছি। ভিজিট এসে কেমন দেখলেন? ভিজিটে এসে আমরা দেখলাম খুব ভালো লেগেছে। উনি যেভাবে পরিচর্যা করছেন এবং ওদের পরিচর্যাগুলির মধ্যে খাওয়া দাওয়া কিভাবে করাচ্ছে, এগুলিকে ফিডিং দিচ্ছে কিভাবে, এবং পিগ রিয়ারিং কিভাবে করতে হয়, পুরা সিস্টেমটা এখানে পুরা দেখানো আছে। অসহায়তা আর অজ্ঞতার সুযোগ নিয়ে ফের সক্রিয় দালাল চক্র, এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়া মহকুমায়। মুঙ্গিয়াকামি ব্লকের 18 মুড়া পাহাড় সংলগ্ন 47 মাইল এলাকা ও আশপাশের জনজাতি অধ্যুষিত মহল্লায় সরকারি নথি তৈরির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। জানা যায় প্রায় 2 বছর আগে ইন্দ্রজিৎ মলসমের পরিবারের আধার কার্ড ও জন্ম শংসাপত্র তৈরির জন্য সহায়ক পরিচয়ে সুমন নামে এক ব্যক্তিকে মোট 6,000 টাকা দেওয়া হয়, কিন্তু অভিযোগ আজও কোনো নথি হাতে মেলেনি। বারবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি পরিবারের। স্থানীয়দের অভিযোগ একইভাবে আরো বহু পরিবার প্রতারণার শিকার হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় একটি সক্রিয় দালাল চক্র কাজ করছে বলেও দাবি তাদের। যদিও একাধিক অভিযোগ সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়। প্রান্তিক মানুষের সঙ্গে
এমন প্রতারণার ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। बार्थ सर्टिफिकेट आधार बनाइतो लगिया है আমি বানাইতে পারে কইছে এই কথা কইছি আর কি তাহলে টেকা তো পুরা ৬,০০০ লাগবো কইছে তাহলে বানাই দিতে পারলে তো বানাও এই কথা কইছি আর কি কয়জনের? দুইজনের। কি নাম? করণ আর নিশারানী। তো ৬,০০০ যে নিছে এখন বানাই দিছে নি? বানাই দিছি না। কতদিন হয়েছে? 2 বছর ওই কাছাকাছি হয়েছে। আপনারা গেছেন নি এর কাছে? 2বার 3বার গেছে দেখা করতো কবে বানাই দিতে পারবো, 4বার 3বার ফটো তুলতো গেছে ওই কিতা নাম এই দিকে লইয়া আমরা হেরা 2বার লেগেছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।